ফাতা কমব্যাট নামটি এখন অনেকেরই চেনা। মার্শাল আর্ট শেখার আড়ালে উগ্রবাদের প্রসার ঘটানো এই দলটির নেটওয়ার্ক এখন সারা দেশে বিস্তৃত। সংবাদ মাধ্যমে এদের চাঞ্চল্যকর কর্মকাণ্ডের খবর তো দেখছেনই, এমনকি এদের বিস্ফোরক তৈরির প্রশিক্ষণের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। খেয়াল করে দেখুন, ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা ও বাড্ডা যে এলাকাগুলো 24 জুলাইয়ের মূল হট স্পট ছিল, সম্প্রতি গ্রেপ্তার হওয়া ফাতা কমব্যাটের 6 সদস্য মূলত এই এলাকাগুলোতেই অবস্থান করছিল। এটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো মাস্টার প্ল্যান? চলুন আজ পেছনের গল্পটা একটু তলিয়ে দেখি। বিষয়টি গভীরভাবে বুঝতে হলে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। 24 জুলাইতে দেশের গুরুত্বপূর্ণ কেপিআই বা রাষ্ট্রীয় স্থাপনাগুলো যেভাবে ধ্বংস করা হয়েছিল, তা কোনো সাধারণ বিক্ষোভ বা অগ্নিসংযোগ ছিল না। মেট্রো রেল, সেতু ভবন কিংবা বিটিভি ভবনের প্রতিটি ধ্বংসস্তূপে গান পাউডার ব্যবহারের স্পষ্ট চিহ্ন পাওয়া গিয়েছে। আর ঠিক এর পরপরই আগস্টের 3 থেকে 8 তারিখের দিকে নজর দিন, দেশের প্রায় সবকটি কারাগারে সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে জঙ্গিদের মুক্ত করা হলো এবং রাষ্ট্রীয় অস্ত্রাগার লুট করা হলো। অথচ আশ্চর্যের বিষয় হলো, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে এদেরকে রীতিমতো আইনিভাবে দায় মুক্তি দিয়েছে। এমনকি বাকি জঙ্গিদেরও মুক্তি দেওয়া হয়েছে। জেলখানাগুলোতে কেন সুনির্দিষ্টভাবে হামলা করা হলো, কারা করল, এবং ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর কেন এদের ছেড়ে দেওয়া হলো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণটা বুঝতে হবে। বিশ্বের যেসব দেশে তথাকথিত বিপ্লব বা এমন অস্থিরতা তৈরি করা হয়েছিল, তাদের বর্তমান অবস্থা আজ কেমন? বছরের পর বছর পার হলেও সেখানে কি এখনও স্থিতিশীলতা এসেছে? আসেনি। মজার ব্যাপার হলো, যেসব সুশীল ও বুদ্ধিজীবী সাধারণ মানুষকে রাস্তায় নামানোর জন্য পেছনের বয়ান তৈরি করেছিল, বিপ্লব শেষে তারা কেউ আর সেই দেশে থাকে না। আমাদের দেশের আলী রিয়াজ, আদিলুর কিংবা শহীদুল আলমের কথাই ধরুন। শহীদুল আলম বছরের প্রায় পুরোটা সময় আমেরিকায় কাটান, আর মাঝে মাঝে দেশে এসে দু একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তিনি দেশেই আছেন। অন্যদিকে যেসব সাধারণ মানুষকে নামানো হয়েছিল রাস্তায়, তাদের বড় অংশই আজ উগ্রবাদী সংগঠনে জড়িয়ে অস্ত্র হাতে নিয়েছে। কেউ হতাশায় আত্মহত্যা করেছে, আর চতুররা অর্থকড়ি নিয়ে দেশ ছেড়ে সটকে পড়েছে। আজকের বাংলাদেশের দিকে তাকালে দেখা যায়, দেশটি এখন যেন অপরাধের স্বর্গরাজ্য। হলের পাতলা ডাল খাওয়া কিংবা 200 টাকার সাধারণ স্যান্ডেল পরা ছেলেটি আজ রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছে। আবার মুদ্রার উল্টো পিঠও আছে। অর্থ আর ক্ষমতার ভাগাভাগিতে টিকতে না পেরে শেষ পর্যন্ত পথ ছেড়েছে ইনকিলাব মঞ্চের জাবের ও ঝুমা। জান দেব জুলাই দেব না স্লোগান দেওয়া এই দুইজন কেন হঠাৎ মঞ্চ থেকে সরে দাঁড়ালো? তাদের বক্তব্যেই সেটা পরিষ্কার। তারা নিজেরাই জানিয়েছে, উক্ত প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পাবে শুধুমাত্র এর মূল ওয়ারিশরা। অর্থাৎ পর্দার আড়ালের আসল খেলাটা যে কেবলই ক্ষমতার অর্থের, তা বুঝতে আর বাকি থাকে না। ডটগুলো কি মিলছে? যদি না মেলে তবে আরও একটু গভীরে যাই। মাত্র সপ্তাহখানেক আগে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতের দেওয়া বক্তব্যটি একটু স্মরণ করুন। 24 জুলাই থেকে বাংলাদেশে আইসিসের পতাকার আদলে বিশাল বিশাল সাদা কালো পতাকা নিয়ে যে মিছিলগুলো হয়েছিল, তা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। সেসব প্রচার করার জন্য এত এত ড্রোন কোথা থেকে এসেছিল? 24 জুলাইতে যারা নিহত হয়েছে, তাদের মধ্যে যাদেরকে ফোকাসে আনা হয়েছে, ঠিক সেই মুহূর্তগুলোতে তাদের সামনে কে বা কারা ক্যামেরা তাক করেছিল? আপনি কি এমন 3 জনের নাম বলতে পারেন যারা নিহত হয়েছেন, অথচ তাদের নিহত হবার ঠিক আগ মুহূর্তের কোনো ছবি বা ভিডিও নেই? পারবেন না, কারণ সব কিছুই ছিল সেট আপ করা। সেই সময় যারা এই উগ্রবাদের উত্থান নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন, তাদের অত্যন্ত নোংরাভাবে আক্রমণ করা হয়েছিল। ফাতা কমব্যাটের নেটওয়ার্ক কত বিশাল এবং তারা আর কি কি ছদ্মনামে বিস্তৃত, তা কেবল এখন প্রকাশ পেতে শুরু করেছে। অভিযোগ রয়েছে, ইউনূস মূলত এই মাঠটি তৈরি করে গিয়েছেন, আর তার বিদেশি প্রভুরা এখন পেছন থেকে কলকাঠি নাড়ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপি কি এদের বিরুদ্ধে কঠোর হতে পারবে? একটি নির্বাচিত সরকার ক্ষমতা নেওয়ার 4 মাস পার হয়ে যাওয়ার পরও কেন দেশ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হচ্ছে না?
সরকার আসলে কিসের ভয় পাচ্ছে? এই সবগুলো ডট যদি আপনি এখন এক সুতোয় মেলাতে পারেন, তবে মনের ভেতর থেকে কৃত্রিমভাবে তৈরি করা লিগ ফোবিয়া দূর হবে। তখন দেশের সার্বভৌমত্ব ও ভবিষ্যৎ নিয়ে আপনার মনেও প্রকৃত শঙ্কা তৈরি হবে। আগেও বলেছি এবং গত 2 বছর যাবৎ বলে যাচ্ছি, 24 জুলাই আগস্টের ঘটনা কোনো সাধারণ ছাত্র আন্দোলন ছিল না। এটি ছিল আমাদের দেশটাকে দীর্ঘমেয়াদে ধ্বংস করার একটি পরিকল্পিত আয়োজন। দেশ ধ্বংসের এই করুণ পরিণতির পরও যারা অনুতপ্ত না হয়ে উল্টো একে নানাভাবে জাস্টিফাই করতে চায়, তাদের হয়তো মগজে সমস্যা আছে, নতুবা তারা সাক্ষাৎ শয়তান। সিদ্ধান্ত আপনার, আপনি কোন পক্ষে থাকবেন, সত্যের পক্ষে নাকি ধ্বংসের পক্ষে।